উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কি চান আপনারা? রাখাল দাস আপনার কে হন? আমার স্বামী। তাকে আমাদের দরকার, ডেকে দিন। কেন, কি করেছেন তিনি? তিনি এলে তাকেই বলবো। কিন্তু এখন তো তার সঙ্গে দেখা হবে না। আমার ছেলের খুব বাড়াবাড়ি অসুখ, এখন অবস্থা। আপনারা বরং আর একদিন আসবেন। আমার ছেলে পথ ছাড়ুন। রাখাল বাবু, রাখাল বাবু, রাখাল বাবু, দরজাটা খুলুন। রাখাল বাবু, শুনতে পাচ্ছেন? দরজাটা খুলো। তারা দেখা করতে এসেছে তোমার সঙ্গে, শুনছো? দরজাটা খুলো, শুনছো? রাখাল বাবু, রাখাল বাবু, এখন বলছি দরজা খুলুন। রাখাল বাবু, টাকা নিবি, অনেক টাকা, অনেক অনেক টাকা নিবি। পুষ্পন টাকা টাকা। এগুলোকে ডেড লেটার অফিসে জমা করে দেবো? ডেড লেটার কি বলছেন? যাদের নামে এইসব চিঠি একমাত্র তারাই বলতে পারেন যে এগুলো ডেড কিনা। আর ইনস্যুর কভারে টাকা পয়সা রয়েছে না, এগুলো তো আমাদের সাধ্যমতো প্রপার বিলি ব্যবস্থা করতে হবে। কিন্তু স্যার 10 বছর পরে সবকে খুঁজে বের করা তো মুশকিল। তাছাড়া অনেকে অন্য জায়গায় উঠে গেছে, কেউ হয়তো মারাও গেছে। তবু আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে।
সীমা কই? এটা ঘুম থেকেই ওঠেনি এখনো। সে কি? বাহ, ওদের কালকে কলেজে ফাংশন ছিল না, চন্ডালিকা, ও আছে। ফিরেছি তো অনেক রাত করে। আজ না তা তোমরা এবারে কি করছো? এবছরে বাইরে যাচ্ছ কি যাচ্ছ না? যাবো না মানে? তাহলে আমাকে ঠিক করে জানাও, সেই অনুযায়ী অফিসে খবর দিতে হবে, বুকিং করতে হবে। তো এবারে কি সিমলা না গুলমার্গ? জুট পাহাড় দেখে দেখে চোখ ফুচে গেছে। এবারে সাউথে যাবে, কেপ কমুরি, সেই সঙ্গে বিবেকানন্দ মেমোরিয়ালটা দেখে আসা যাবে। ওই লাইনটায় থ্রু বুকিং পাওয়া বড় মুশকিল, জানো। দেখি। কিন্তু শোনো, কাল রূপারি পরের রূপার কিন্তু সীমার জন্মদিন, তার আগে কিন্তু যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যালো, ইয়েস, গুড মর্নিং। ইয়েস, মিস্টার রয় স্পিকিং। বলুন। হুম হুম আচ্ছা ঠিক আছে, আমি অফিস অ্যাটেন্ড করে আফটার লাঞ্চ ফ্যাক্টরিতে যাব। হুম ঠিক আছে, ওটা ওখানে গিয়ে ডিসাইড করা যাবে। Right. আচ্ছা, এবারে সীমার জন্মদিনে ওই ছেলেটিকে বলবো? কোন ছেলেটি? ওই যে তোমার সঙ্গে কলা মন্দিরে আলাপ করে দিলাম, প্রবীর, ভারী ট্যালেন্টেড ছেলে, আজকাল খুব ভালো ফিচার লিখছে। মেয়ে তো সবে কলেজে ঢুকেছে, তো এর মধ্যে বিয়ের ভাবনা ভাবতে শুরু করলে নাকি? না না, তা কেন, তবে ছেলেটি খুব স্মার্ট, ম্যানেজ জানে, আর আমাদের তো একটি মাত্র মেয়ে, পয়সাওয়ালা ছেলে দরকার কি? পয়সার কোনো কথা হচ্ছে না এলা, কথা হচ্ছে স্টেটাসের। ওই ছেলেটিকে আমরা কতটুকু জানি বলো? আর দেখো, মেয়ে বড় হয়েছে, কলেজে পড়ছে, দু একটা বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হবে, ওয়েল আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট, কিন্তু বিয়ে দ্যাট ইজ সামথিং এলস। তুমি আমায় চা দাও। মামি, মামি, এই না, জাদুঘরে গিয়ে জমা করে দাও। কি এটা? মাত্র 10 বছর আগে বাবাকে লেখা একটা চিঠি। 10 বছর আগে? কি লিখেছে? ধনঞ্জয় সাহা। কি মা? ধনঞ্জয় সাহা, কি জানি, ও নামে তো কাউকে চিনি না। দেখে এই পুরনো চিঠিতে কি হবে? বললাম তো, জাদুঘরে গিয়ে জমা করে দেবে। নির্মলেন্দু বাবু, আজ সারাটা দিন আপনার অপেক্ষায় বৃথা পথ চাই আমি বসিয়া রইলাম, কিন্তু প্রতিশ্রুতি মতো আপনি টাকা লইয়া উপস্থিত হইলেন না। আমি বলিতে বাধ্য হইতেছি যে আপনি একটি জোচ্চোর এবং একটি ঠগ। গত 3 বৎসর ধরিয়া আপনি দফায় দফায় আমার নিকটিতে 3000 টাকা ধার লইয়াছেন, কিন্তু বারংবার কথা দিয়াও আজ অবধি আপনি সুদে বা আসলে একটি পয়সাও শোধ দেন নাই। আপনাকে তাই আর কোনো সময় দিতে আমি রাজি নই। আজ 1 বৈশাখ বুধবার, আগামী পরশুর মধ্যে আমার পাওনা সমুদয় টাকা শোধ করিয়া না দিলে আমি যথাযথ ব্যবস্থা লইতে আমি বাধ্য হইব। আপনার মতো ভদ্রবেশী জোচ্চোরকে জেল খাটাইলেও আমার বিন্দুমাত্র বিবেক দংশন হইবে না। ইতি ধনঞ্জয় সাহা। শোনো, ট্রেভেন টাইমের থ্রু বুকিংটা হয়ে গেছে মঙ্গলবারে, ঠিক আছে? হ্যালো হ্যালো, কথা বলছো না? কি হয়েছে? না, কিছু হয়নি। মঙ্গলবার তো, মঙ্গলবার বললি না, কিন্তু আমি তো ঠিক
বুঝতে পারছি না কবে নাগাদ যেতে পারবো। তুমি বরং বুকিংটা ক্যান্সেল করে দাও। হ্যাঁ, না, শরীরটা ভালোই আছে, মাথাটা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, রেখে দিচ্ছি। এই কি লিখছিলে অত তন্ময় হয়ে? মজার একটা ফিচার। এডিটর সাহেবের হুকুম, খুব ইন্টারেস্টিং হওয়া চাই। বিষয়বস্তুটা কি? আজ থেকে ঠিক 10 বছর আগে দিনটা ছিল 15ই এপ্রিল, পয়লা বৈশাখ, বুধবার। ভোর রাত্রে টাউন লালগোলা প্যাসেঞ্জারের কামরা থেকে হারিয়ে গেল কতগুলো চিঠি, ইনশোর্ট খাম আর পার্সেল। সবাই সন্দেহ করল রাখাল লাশ নামক একজন মেল কর্মচারী টাকার লোভে দুষ্কর্মটি করেছে। হুকুম হয়ে গেল তার বাড়ি সার্চ করা আর তাকে অ্যারেস্ট করা। ঘরে তখন তার একমাত্র ছেলে টাইফয়েড রোগে মরণাপন্ন। বাড়ি সার্চ হলো, সার্চ করে একটি পয়সা ওরা পেল না, পেল শুধু রাখাল দাসকে। ঘোর উন্মাদ। উন্মাদ? সারা জীবন সৎপথে থেকেছেন, দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, কখনো কারোর একটা পয়সাও ঠকাননি। তাই হয়তো এত বড় সন্দেহের আঘাত তা সহ্য করতে পারলেন না। তারপর? তারপর তারপর আর কি, উন্মাদ রাখাল দাসের স্থান হলো কারাগারে, আর তার হতভাগিনী স্ত্রী একদিন আত্মহত্যা করে সব জ্বালা জোড়ালেন। আর আর সে ছেলেটি? 5 দিনের দায়ে বেঁচে উঠল, একদিন বড় হলো, তারপর হারিয়ে গেল নামহীন, পরিচয়হীন, গোত্রহীন জনতার ভিড়ে। কে হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ফিচার হবে না? তুমি এত কথা কি করে জানলে? আরে আমি যে খবরের কাগজের রিপোর্টার, মুখরোচক খবর জোগানে আমার কাজ। মালিকের হুকুম, 10 বছর পরে খুঁজে বার করা চিঠিগুলোকে ফলো করো। খুঁজে বার করো চিঠিগুলো পেয়ে কার কি হলো, কে পেল আর আর কে হারালো। জানো, আজ আমাদের বাড়িতেও একটা চিঠি এসেছে। তাই নাকি? কি লেখা ছিল চিঠিতে? তা জানি না, শুধু লিখেছিলেন একজন ধনঞ্জয় সাহা। কি নাম বললে? ধনঞ্জয় সাহা? ধনঞ্জয় সাহা? তা কি লেখা ছিল? বিশেষ কিছু না, তোমাকে হালখাতার জন্য শুধু একবার যাবার নিমন্ত্রণ করেছিল। দেখি চিঠিটা। চিঠিটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। কি হবে 10 বছরের পুরনো চিঠি রেখে? কি লিখেছে? আর্গুমেন্টাম অ্যাড ইগনোরেন্সিয়াম। ওরে বাবা, বাপের জন্মে শুনলে যেমন ভজগট শব্দ।
হাইটে কি আছে ল্যাটিন ভাষার ক্লাস নেওয়া হচ্ছে নাকি? ও প্রবীর ভাইয়া, খুব তো দাদা, দাদাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, মানেটা বলে দাও, বলে দাও ভাই। এর মানে ডিকশনারিতে বলে বিপক্ষের অজ্ঞতার উপর স্থাপিত তর্ক। তোমার কিরম বাংলা ভাই? এই তো ল্যাটিনের বাবা। ষষ্ঠীচরণ, একটু জল দে বাবা। এরকম জানলে কোন বেটা কাগজের অফিসে চাকরি নিত? ল্যাটিন, জার্মান, নাগরি, ফার্সি, দেবভাষা, মাঝে মাঝে আবার রাষ্ট্রভাষার মধুর সম্বোধন। সবাই একেবারে হরিনাথদে হয়ে বসে আছে। আরে বাবা, এটা আবার কি? ইগনোরেন্সিয়া নন এক্সকিউজাল নিগম। আরে বাবা, হ্যাঁ ও বাবা, পেলারাম পেলারাম, পৈতৃক প্রাণটি বাঁচাতে চাও তো কেটে পড়। হ্যাঁ হ্যাঁছিস, দে দে। হ্যাঁ, তুমি বাবু সকাল থেকে পুরনো কাশুনতে ঘাটছো কেন বলো দেখিনি? হ্যাঁ, মতলবটা কি? একটা খবর খুঁজছি, 10 বছর আগেকার পুরনো খবর। ধনঞ্জয় সাহা নিহত। হত্যাকারী এই রাখাল দাস। ইওর অনার, আমি আবার বলছি, এই রাখাল দাসই নৃশংসভাবে ধনঞ্জয় সাহাকে হত্যা করেছে। টাকার লোভে একটা ঘৃণ্যতম অপরাধ করেও আর সে পাগলের ভান করে আইনকে ফাঁকি দিতে চাইছে। টাকা 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 টাকা, অনেক টাকা, অনেক টাকা, টাকা টাকা টাকা। ওই পুরনো চিঠিটায় হালখাতা নেমন্তন্ন ছাড়া আর অন্য কোনো কথা লেখা ছিল না? আর কোনো কথা লেখা থাকবে বলে তুমি আশা করেছিলে? না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। লোকটা কে? তুমি তাকে চিনতে? হ্যাঁ, ওই মানে সামান্য পরিচয় হয়েছিল আর কি। সবে তখন ইন্স্যুরেন্সের এজেন্সিটা পেয়েছি, নানা রকম লোকের সঙ্গে পরিচয় হচ্ছে। এ ভদ্রলোকের পয়সা করি আছে জেনে আমি 2-1 অ্যাপ্রোচ করেছিলাম একটা পলিসি গছাবার উদ্দেশ্যে। পলিসি করেছিল? না। তারপরে তো তোমার সঙ্গে তার দেখা হয়নি। কেন এই কথা বলছো কেন? না, এমনি। অথচ দেখো ইলা, এই লোকটাই পরে খুন হয়েছিল। খুন করেছিল রাখাল দাস নামে একজন মেল সর্টার। বোধহয় তার অর্থের লোভে, পয়সার লোভে।
কিন্তু আশ্চর্য, বেঁচে থাকতে যে লোকটার কথা কোনোদিন মনেও হয়নি, মারা যাওয়ার পরে কেন জানি না তার মুখটা বারবার আমার চোখের সামনে। হ্যাঁ, আমি সেদিন এই লোকটিকে মৃত ধনঞ্জয় সাহার গদি থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম। আমি ধনঞ্জয় সাহার ওখানে গিয়েছিলাম একটা ওই পলিসি সই করিয়ে আনতে। উনি আমাকে পার্টিকুলারলি ওই টাইমে ওখানে যেতে বলেছিলেন। আমি যখন সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে ইলা ঘুমোলে নাকি? ইলা আমার কি হয়েছে প্রবীর? কেন, কি হয়েছে? সব সময় কি যেন ভাবছো, ডাকলেও সাড়া দাও না। ওই ফিচারটার কথা ভাবছি কিনা তাই? পড়ে থাক তোমার ফিচার। কে একটা লোক পাবলিকের টাকা চুরি করতে গিয়ে পাগল হয়ে গেল, তাও 10 বছর আগে। তাই নিয়ে তোমার কেন এত দুশ্চিন্তা? মাথা থাকলেই মাথা ব্যথা করে, কারণ থাকলেই দুশ্চিন্তা সে ঘাড়ে ভর করে। হাজার চেষ্টা করলেও এড়ানো যায় না। কই, আমি তো তোমার মতন রাত্রি না তো ভাবি না। তার কারণ তোমার ভাবেন তোমার বাবা, তোমার মা। কিন্তু শুধু শুধু ভেবেই বা কি হবে? যেদিকে তাকায় শুধু অবিচার আর বঞ্চনা। আমি একা ভেবেই বা কি করবো বলো? তাই তো সবাই মিলে ভাবতে হবে, কেন এই অবিচার হবে? কেন একজন নিরীহ লোক সুবিচার থেকে বঞ্চিত হবে? হোক না সে একজন সামান্য মেল সটার, হোক না সে একজন উন্মাদ, অর্থ উন্মাদ। হ্যালো, হ্যালো পিটিআই, আমি একটু আপনাকে বিরক্ত করছি। মানে আমি একটা খবর জানতে চাইছি। আচ্ছা, আপনারা তো সব রকম ইম্পর্টেন্ট খবরের রেকর্ড রেখে থাকেন না? আচ্ছা, কবেকার? এই ধরুন ধরুন 10 বছর আগেকার। হ্যাঁ, এই ধনঞ্জয় সাহা নামে খাগড়া বাজারে এক মহাজন খুন হয়েছিলেন। তারিখটা, আমি তারিখটাই জানতে চাইছি। মাসটা বোধ হয় এপ্রিল মাস। হ্যাঁ, খুঁজতে সময় লাগবে? আচ্ছা, আমি তাহলে পরে ফোন করি। ও, আপনারাই আমাকে খবর দেবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমার টেলিফোন নাম্বারটা নোট করে নিন। নমস্কার, আপনি সুদীপ দত্ত, রেলওয়ে মেল পাঠান? হ্যাঁ, আগে তাই ছিলাম, এখন বদলি হয়েছি কলকাতার হেড অফিসে। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কলকাতা থেকে আসছি, খবরের কাগজের রিপোর্টার। ও, আসুন আসুন, ভেতর আসুন, আসুন আসুন, বসুন। আচ্ছা, বসুন। বড্ড গরম পড়েছে।
আপনাদের তো আবার পাখা না না, হলে আমার কোনো কষ্ট হচ্ছে না। ঠিক আছে, আপনি কোথাও একটা বসুন। না না ঠিক আছে। আচ্ছা, এবার কাজের কথা আসে। আপনার মনে আছে 10 বছর আগে আপনি আর রাখাল দাস যাচ্ছিলেন ডাউন লালগোলা প্যাসেঞ্জারে অন ডিউটিতে? হ্যাঁ মনে আছে, কিন্তু আপনি তো সাক্ষ্য দিয়েছিলেন যে রাখাল দাস মেল ব্যাগ থেকে ইন্স্যুরেন্সের টাকা সরিয়েছিলেন, তাই না? হ্যাঁ। আপনি তো ছিলেন রাখাল দাসের পুরনো সহকর্মী, নিশ্চয়ই তাই কাছ থেকে দেখেছিলেন। আপনার কি ধারণা রাখাল দাস সম্পর্কে? সত্যি কথা বলতে কি, এমন নিরীহ ধর্মভীরু লোক আমি খুব কমই দেখেছি। তার মতো লোক কোনো খারাপ কাজ করতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি। তবু কিন্তু আপনি সাক্ষী দিয়েছিলেন রাখাল দাস চুরি করেছিল, তাই তো? কি করবো বলুন, মেল কামরায় ছিলাম শুধু আমরা দুজনই। মাঝে খানিক সময় আমি নেমে যাই রাখালদার জন্য দুধ আনতে। পরে রাখালদার হোম স্টেশন বহরমপুরে নেমে গেলে শিয়ালদা অবধি বাকি পথটা অবশ্য আমি একাই যাই। অতএব চুরিটা আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ একজন করেছেন। তাই তো দেখছেন আমার ঘর দূরের ছিঁড়ি, ডেলি প্যাসেঞ্জারি করি, ব্যাংকে পোস্ট অফিসে ফুটো পয়সাটিও জমা নেই। আমাকে দেখে কি মনে হয় যে আমি টাকাগুলো নিজে চুরি করে পরের ঘাড়ে বদনাম চাপিয়ে দিচ্ছি? না না না, আমি কিন্তু সেই অভিযোগ নিয়ে আসিনি, আপনি আমার ভুল বুঝবেন না। আর তাছাড়া খোয়া যাওয়া টাকা পয়সাগুলো যখন সবই ফিরে পাওয়া গেছে, তখন ভোগ করার অভিযোগটুকু ঠিকছে কি করে? আমি শুধু সব জানতে চাই রাখাল দাস সম্পর্কে। সেদিনের সেই ঘটনা আগে বা পরে কি কি ঘটেছিল, কেন তিনি হঠাৎ পাগল হয়ে গেলেন? কোনো কিছু আঘাত পেয়ে, না ভয়ঙ্কর কিছু দেখে? বিভৎস বিভৎস সে দৃশ্য। চারিদিকে রক্তের স্রোত, আর মাঝখানে পড়ে আছে ধনঞ্জয় সাহার দেহটা। ঠিক হয়তো 5 মিনিট আগে যে হাসিমকে কথা বলেছিল। আজ 10 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো চোখ মুছলে আমি সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাই। প্রবীর, যে লোকটা পালিয়ে গেল তাকে আপনি ঠিক চিনতে পেরেছিলেন? আচ্ছা, আপনি তো ছিলেন এই খুনের প্রধান সাক্ষী, তাই না? না, প্রথমটায় আমি তাকে ঠিক চিনতে পারিনি, কেননা অচেনা লোক, তার উপর সিঁড়িটাও ছিল খুব অন্ধকার। কিন্তু কয়েকদিন পরে থানা থেকে যখন ওই আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য আমাকে ডেকে পাঠালো, তখন লোকটাকে আমি আবার দেখলাম যে একগাল দাড়ি গোঁফ হয়ে গেছে, কি সব বিড়বিড়ি করে বকছে। কি যেন একটা পোস্টাল চুরির দায় তাকে ধরে আনা হয়েছে। নাম জানলাম রাখাল দাস। আর তখনই আপনি নিঃসন্দেহ হলেন যে এই লোকটাই ধনঞ্জয় সার হত্যাকারী। আপনি বলছেন ধনঞ্জয় শাহ খুন হয়েছিল রাত 8টায়? হ্যাঁ, এই কেসের একমাত্র সাক্ষী নির্মলেন্দু রায় ডায়েরিতে তাই বলেছিলেন। আর পোস্টমর্টম রিপোর্টে? এই সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে কোনো এক। আচ্ছা মিস্টার সেন, আপনি তো এই কেসটা ইনভেস্টিগেট করেছিলেন, কোন রকম ধস্তাধস্তির চিহ্ন পাননি? না, বরঞ্চ ধনঞ্জয়ের চোখে ছিল একটা বোবা বিস্ময়ের চাউনি। মানে হঠাৎ করেই বোধহয় তাকে আক্রমণ করা হয়েছিল। বাড়ির আর কেউ কিছু টের পায়নি? না, বাড়িতে তো আর কেউ ছিল না। মানে ধনঞ্জয় ছিল বিপত্নী এবং নিঃসন্তান, সঙ্গে থাকতো শুধু একটা ছোকরা চাকর। তাও এই ঘটনার কিছুক্ষণ আগে সে স্টেশনে গিয়েছিল একটা জরুরি চিঠি পোস্ট করতে। ধনঞ্জয় পাঠিয়েছিল তাকে। এক্সকিউজ মি, ওই ছেলেটার কথা সত্যি কিনা নিশ্চয়ই পরে যাচাই করেছিলেন? হ্যাঁ, আরএমএস পিয়ন রামস্বরূপও বলেছিল যে সে ছেলেটিকে স্টেশনে দেখেছিল। রামস্বরূপ প্রয়োজনে মিথ্যে বলে থাকতে পারে। তর্কের খাতিরে পারে নিশ্চয়ই। আচ্ছা, ওই চিঠিটা কাকে লেখা ছিল? ব্যাপারটা কি হয়েছে জানেন?
ওই চিঠিটা আদৌ পাওয়া যায়নি। মানে যে ট্রেনে ওই চিঠিটা যাবার কথা ছিল সেদিন ওই মেল কামরা থেকে অনেকগুলি চিঠি লোপাট হয়ে গেছিল। আপনি বোধহয় মেইল সর্ট রাখাল দাসের কেসটা কথা বলছেন। হ্যাঁ। আশ্চর্য, মাত্র কয়েক ঘন্টার আগে পরে একই লোক কি করে দুটো অপরাধ করতে পারে যা একেবারে পরস্পর বিরোধী? আমার ধারণা রাখাল টাকার লোভেই ধনঞ্জয়কে খুন করেছিল। পরে অন্য একটা অপরাধে নিজেকে জড়িত করে প্রথম অপরাধ থেকে সকলের নজরটাকে সরিয়ে আনতে চেয়েছিল। রাখালবাবু, এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন? দেখুন তো, একে চেনেন আপনি? দেখেছেন কোনোদিন? রাখালবাবু, কেমন আছেন আপনি? এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে? রক্ত 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 এই ওর রোগের একমাত্র সিমটম। এমনিতে বেশিরভাগ সময় চুপচাপ শুয়েই থাকে। মাঝে মাঝে কি যে হয়, হঠাৎ চিৎকার করে ওঠে, রক্ত রক্ত, নয়তো টাকা টাকা। ফুসন্তর। চলো। রক্ত 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 রক্ত। আপনাকে এর আগে তো কোনদিন দেখিনি। আচ্ছা রাখালবাবু, আপনার কে হবে? মানে আমার বিশেষ পরিচিত জন, বন্ধুও হতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এর কি আর কোনোদিন জ্ঞান ফিরে পাবার সম্ভাবনা নেই? দেখুন, সঠিক কিছু বলা কি যায়, তবে এ সংসারে অসম্ভব বলেও কিছু নেই। হঠাৎ কোনো বিশেষ ঘটনার যোগাযোগ, নয়তো কোনো মানসিক মুহূর্তে হয়তো জ্ঞান ফিরে পেলেও পেতে পারে। আচ্ছা, ধরুন উনি যদি জ্ঞান ফিরে পান, তাহলে উনি কি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবেন? মানে আমি বলতে চাইছি যে উনি অতীতের কোনো স্মৃতি মনে করে বলতে পারবেন? আশা খুবই কম, আর অত দূর যাবে বলে আমার মনে হয় না। আহা নীল নীল তারাগুলো ঝিলমিল করে ওই এক রূপসী রাত্রি। আহা নীল নীল তারাগুলো ঝিলমিল করে ওই এক রূপসী রাত্রি। সুদূরের পিয়াসে চঞ্চল হলো মন, স্বপ্ন পথের যাত্রী। আহা নীল নীল তারাগুলো ঝিলমিল করে ওই এক রূপসী রাত্রি। সুদূরের পিয়াসে চঞ্চল হলো মন, স্বপ্ন পথের যাত্রী। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
লা 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 লা। এই হাসি এই আলো গান আর গান, মনে হয় এই রাত যে কারো দান। শুনেছি যে আজ অরূপের ডাক, স্বপ্নে শুধু মন ভরে থাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। উৎসব মুখরিত মধুরাতে আজ, ছন্দে গন্ধে মন মাতে আজ। উৎসব মুখরিত মধুরাতে আজ, ছন্দে গন্ধে মন মাতে আজ। তবু আঁখি মোর যার পথ যায়, এখনো সে অতিথি এলো না তো হয়। হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে টু ইউ। প্রবীর বাবুকে একটু ডেকে দেবেন কাইন্ডলি। নেই, উনি সারাদিন অফিসে আসেননি। ও আচ্ছা, না কিছু বলতে হবে না। সীমা, কি হয়েছে রে? অমন করে পালিয়ে এলি? কিছু না। কি হয়েছে বল? প্রবীর আসেনি না, সেই জন্য? আসবেও না সে। কত করে বলেছিলাম যত কাজই হোক একবার যেন আসে। জন্মদিনটা আমার ব্যর্থ হয়ে গেল মা। ছি, ও কথা বলতে নেই। আমরা রয়েছি, আমাদের কত বন্ধু বান্ধব এসেছেন তোকে উইশ করার জন্য। তাছাড়া তোর আজকে জন্মদিন, আমাদের সবচেয়ে বেশি আনন্দের দিন। ব্যর্থ হলেই হলো। দিদিমণি, প্রবীরবাবু এগুলো পাঠিয়ে দিয়েছেন একজন লোকের হাতে। সে কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়ে কেন? না না, আজকের দিন আমরা এখান থেকে না খেয়ে যেতে পারবে না কেউ। কোথাও একটা বড় ধরনের ক্রাইম হলে তার গন্ধটা যেন বহুকাল ধরে সেখানে থেকে যায়, তাই না? কি জানি, আমাদের তো এ ধরনের কোনো ফিলিংস হয় না। তবে হ্যাঁ, ওইখানটাতেই ধনঞ্জয় সাহা খুন হয়েছিল। পরম নিশ্চিন্ত মনে ওই লোহার সিন্ধুকের সামনে এসে বসেছিল। হাতে ছিল ঠাকুরদাদার আমলের একটি সোনার ট্যাঙ্ক ঘড়ি। হঠাৎ আততায়ীর একটি ঘায়ে সব শেষ। এই ঘরটাতেই ধনঞ্জয় সুতো, আর এই প্যাসেজটা এদিক দিয়ে ঘুরেই ওই সিঁড়ির ল্যান্ডিং এ গিয়ে মিশেছে। ছোকরা চাকরটা এই প্যাসেজেই সুতো। মিস্টার সেন, এই দরজাটা একটা বিশেষত্ব লক্ষ্য করেছেন? হ্যাঁ, করেছি বই কি। এই দরজাটা এই ঘরের ভেতর থেকেই খোলা বা বন্ধ করা যায়। তার মানে ধনঞ্জয়কে শোবার ঘর থেকে গদিতে আসতে হলে পুরো প্যাসেজটা ঘুরে সামনের দরজা দিয়ে ঢুকতে হতো। কারেক্ট। অথচ খুনের ঠিক পরে এই দরজাটাকে আপনারা ভেজানো অবস্থায় পান, বন্ধ অবস্থায় নয়, তাই না? তাহলে কে খুলেছিল এই দরজাটাকে? ধনঞ্জয়? রাখাল দাস? না আর কেউ? ওটা কি বাজছে? ওটা থানার বেল।
প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বাজে। ধনঞ্জয়ের একটা অভ্যেস ছিল, বেল বাজলেই ঘড়িটাকে মিলিয়ে নেওয়া। মরার মুহূর্তে উনি বোধহয় তাই করছিলেন, হাতে তাই ঘড়িটা ছিল। সম্ভবত তাই হবে। আর ওই বিগুলটা? থানার কাছেই পুলিশ লাইন, কলিং আর কলাফের সময় বিগুল বাজে, ভোর 6টা আর রাত 8টায়। রোজই? হ্যাঁ, রোজই। হ্যালো, হ্যাঁ বলুন। ও, মিসেস রয়কে চাইছেন? আচ্ছা, আপনি একটু ধরুন, আমি খবর পাঠাচ্ছি। হ্যাঁ বলুন, আমি কথা বলছি, আমি মিস্টার রয়। কি বললেন? ধনঞ্জয় সাহা কবে খুন হয়েছিল মিসেস রয় আপনাদের কাছে জানতে চেয়েছিলেন? স্ট্রেঞ্জ। কেন বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি ওকে জানিয়ে দেব। আচ্ছা, নমস্কার। পিটিআই থেকে তোমাকে ফোন করেছিল। ধনঞ্জয় সাহা খুন হয়েছিল 1959 সালের 15 এপ্রিলে, বুধবার। পিটিআই থেকে তোমাকে ফোন করেছিল। ধনঞ্জয় সাহা খুন হয়েছিল 1959 সালের 15 এপ্রিলে, বুধবার। আজ পয়লা বৈশাখ, বুধবার। আগামী পরশুর মধ্যে আমার পাওনা সমুদয় টাকা শোধ করিয়া না দিলে আমি যথাযথ ব্যবস্থা লইতে আমি বাধ্য হইব। বারে এগুলো তোমার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা। তুমি না বলেছিলে আমাকে কি হয়েছে? বলো না, বলো না, কি হয়েছে তোমার? হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমি চাকরিটা ছেড়ে দিয়ে এলাম। চাকরি ছেড়ে দিয়ে? তা কি করব? জীবনটা উঞ্চবৃত্তি করে কাটাবো বলতে চাও? শোনো, আমি এখান থেকে বাস উঠিয়ে নেবো ঠিক করেছি। শরীর ভালো আছে তো? আর একটা কথা, আজকে রাত্রি 10:30টার গাড়িতে আমি, তুমি আর খুকু কলকাতা রওনা হচ্ছে। এত রাত্রে? হ্যাঁ হ্যাঁ। কাল সকালে গেলে হতো না? না না না। আর কোনদিন ফিরবো না? না না। তুমি কেন তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? না, এমনি বলছিল। হ্যাঁ, তুমি যাও, তৈরি হয়ে না। ঠিক আছে, যাও। এখানকার সব জিনিসপত্র? হ্যাঁ, ওগুলো থাক না, আমি পরে এসে এ করবো, মানে ওগুলো বিক্রি করে দেবো।
সীমা, মা তো শোনা, তো উঠে পড়ো তো বাবা। শিমু, শিমু উঠে পড়ো, কলকাতা যাবো আমরা। শিমু। এই শোনো, আমি বলছিলাম তোমার এখানে কি দরকার? যাও এখান থেকে। এসব কি পড়াচ্ছ তুমি? না, এগুলো কিছু না, এগুলো সব বাজে কাগজ। তোমাকে না বললাম জিনিসপত্র সব গোছগাছ করে নেবার জন্য? কি কি মুখের দিকে তাকিয়ে দেখছো কি? আমার কথাটা বুঝি কানে যাচ্ছে না? যাও যাও বলছি না? হয়তো ভাবছো কথা দিয়েও কেন এলাম না, হয়তো আমাকে মিথ্যেবাদী, নিতান্ত বাজে লোক বলেই ধরে নিয়েছ। কিন্তু বিশ্বাস করো সীমা, ঠিক এই মুহূর্তে কোনো আনন্দমুখর পরিবেশে আমি হতাম একেবারেই বেমানান, তাই আর গেলাম না। আজ তোমাকে ঘিরে অনেক ভক্তের আনাগোনা, অনেক মুগ্ধ স্তুতি আর উচ্ছ্বাস। তোমার সেই অনুরাগী ভক্তের ভিড়ে নিজেকে মিশিয়ে দেবার মতো সময়টুকু আমার হলো না। এক উন্মাদ পুরুষের অভিশপ্ত অস্তিত্ব আর এক বঞ্চিতা নারীর অতৃপ্ত আত্মা আমাকে তাড়া করে ফিরছে। বিচার চাই, বিচার চাই। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে, প্রবীর। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। And now tell me, পিটিআই অফিসে তুমি কেন টেলিফোন করেছিলে? কি জানতে চাই? তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানতে চাইনি। আর কি আছে জানবার? তারিখটা জানতে চেয়েছিলে। ওটা শুধু কৌতূহল। কৌতূহল না অন্য কিছু? অন্য কিছু আবার কি থাকবে? সেটা তোমার বলার কথা। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যেদিন চিঠিটা আমার হাতে এলো সেদিন আমি কিছুই জানতাম না। কার চিঠি, কি ওই ধনঞ্জয়? তারপর 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 রাত্রে ঘুমোতে যাব, হঠাৎ মনে হলো নামটা যেন আমি কোথায় শুনেছি। পর মুহূর্তে মনে হলো আমি নামটা তোমার কাছেই শুনেছি। সীমা তখন 7 বছরের। আমরা কাশিম বাজারে থাকতাম। তুমি ছিলে ইন্স্যুরেন্সের এজেন্ট। পরে আবার তোমার মুখে শুনেছিলাম লোকটা খুন হয়েছে। তুমি সাক্ষী দিয়েছিলে। তারপর যখন সব কথা মনে পড়লো তখন অতীতের অন্ধ অতলে অনেক কিছু হাতড়ে দেখবার চেষ্টা করেছিলে। তারপর সেখানে কিছু না পেয়ে তুমি পিটিআই এর অফিসে টেলিফোন করেছিলে। কি জানতে চেয়েছিলে বলো? আমার চিঠির তারিখটাই শুধু মনে ছিল। আমার একটা কৌতূহল হয়েছিল লোকটা খুন হওয়ার কদিন আগে চিঠিটা লিখেছিল। আর যখন জানতে পেরেছিলে দিনটা ছিল 1 বৈশাখ, বুধবার, তখন মনে মনে ধরে নিয়েছিলে
এরকম করে ডাকলি কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মা? তুমি তুই তুই নিশ্চয়ই তুই স্বপ্ন দেখেছিস, তাই না? নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। চল চল, আমি তোকে শুয়ে দিয়ে আসি। ভয় পেয়েছিস না? হুম, চল। Takagawa Steel Corporation, Osaka 32, Japan. Dear sirs, we are very happy to note that our export quotations on steel ingots and billets have been accepted by you. Accordingly, we are arranging for the shipment of the first consignment by SS Hoshimaru, due to leave the port of Calcutta, Dako. Where we are? due to leave the port of Calcutta. Yes. Due to leave the port of Calcutta on the 21st instant. Thank you. Yours, etc. এসো বস। আমি আপনার সঙ্গে দু একটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করতে এসেছিলাম। কি ব্যাপারে বলো তো? ওই ধনঞ্জয় সার কেসটা নিয়ে। কিন্তু আমাকে যে একবার এখনই বেরোতে হবে প্রবীর, চেম্বারের একটা জরুরি মিটিং আছে। তুমি বাড়িতে এসো না। আমি কিন্তু বেশিক্ষণ সময় নষ্ট করবো না। বল, কি জানতে চাও বল। আদালতে আপনি সাক্ষী দিয়েছিলেন আসামি রাখাল দাসকে আপনি দেখেছিলেন সিঁড়ি দিয়ে পালাচ্ছে। আমি জানতে চাই আপনি ঠিক কি অবস্থায় তাকে দেখেছিলেন? সিঁড়ি দিয়ে নেমে আসছে না নেমে যাচ্ছে? তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। দুটো কথার মধ্যে খুব বেশি পার্থক্য আছে কি? তো কাইন্ডলি একটু মনে করার চেষ্টা করুন না, ঠিক কি অবস্থায় তাকে দেখেছিলেন? মানে অনেকদিন আগের ব্যাপার, সব ঠিক ঠিক মনে নেই। তবে যতদূর মনে পড়ে লোকটিকে আমি নিচের দিকেই নেমে যেতে দেখেছিলাম। আমার আর একটা প্রশ্ন আছে। আপনি বলেছিলেন ঠিক রাত 8টার সময় আপনি গিয়েছিলেন ধনঞ্জয়ের বাড়িতে। আচ্ছা, তখন দূরে বা কাছে কোনো বিশেষ ধরনের শব্দ টব্দ শুনেছিলেন? বিশেষ ধরনের শব্দ টব্দ মানে? এই ধরুন পেটা, ঘন্টা বা আর কিছু? হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা থানা আছে, ওই থানার ঘড়িতে তখন রাত্রির 8টার ঘন্টা বাজছিল। আর কিছু শুনতে পাননি? না। আচ্ছা, আজ আমি আসি। এবারে আমি একটা প্রশ্ন করি। এই ধনঞ্জয় সাহার ব্যাপার নিয়ে তোমার তো আগ্রহ কেন? কি জানতে চাও? ধনঞ্জয়কে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু সব জানতে চাই রাখাল দাস সম্পর্কে। রাখাল দাস মানে ওই উন্মাদ খুনেটা? হ্যাঁ। কেন? কারণ
তিনি আমার পিতা। রজার্স, বাবা, চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো। আমাকে মনে পড়ছে না, আমি খোকন, কিছুই মনে পড়ছে না। সত্যি কি তুমি কিছুই বুঝতে পারছো না? কিছু বলো, একবার চেষ্টা করো। আমি খোকন, আমি তোমার এই হলো শিমুর ফ্রক, আর এই হলো শিমুর জুতো। আন্দাজে নিয়ে এলাম, মাপটা ঠিক হবে না? হ্যাঁ, ঠিক হবে কি বলো? আর এইটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং। শ্রীমতীর খেলনা। আরে দাঁড়াও দাঁড়াও, আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই হলো গিয়ে তোমার শাড়ি। নীলা, এই শাড়ি পছন্দ হয়নি? আরে আমি তো ভাবলাম যে আমার জন্য এত দামি শাড়িগুলো কিনতে কে বলেছিল তোমাকে? আর তাছাড়া তো টাকাই বা ফেলে গেছে। আরে বাবা, গেল বছরের কেসের ওপরে দমকা কিছু বোনাস পেয়ে গেলাম, তাই কিনে ফেললাম। আমি তোমায় কিনতে বলেছিলাম? আহা, তুমি বলতে যাবে কেন? আমার কি চোখ নেই? ভালো শাড়ি ব্লাউজের অভাবে কারো বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছো। তুমি কি মনে করো আমি কিছু দেখতে পাই না? তুমি তো সবকিছুই দেখতে পাও, কেবল নিজের দিকে তোমার নজর থাকে না। হরদম লোকের মাঝখানে বেরোতে হবে। ভালো প্যান্ট শার্ট আছে তোমার, জুতো তো একজোড়াতে এসে ঠেকেছে। আরে একটু ওয়েট করো, এবছরে কোম্পানিকে এত কেস দেবো না যে দেখবে শুধু বোনাসের টাকাতেই আমাদের সমস্ত অভাব দূর হয়ে গেছে। এইটা মিলা, রাগ করছি? বসো না, বসো। দেখো, আমার একটা ভীষণ ক্ষোভ আছে জানো। সেটা কি জানো? দেখো, আমার 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 স্ত্রীকে, আমার একটি মাত্র মেয়েকে ভালোভাবে খেতে পড়তে দেবার সামর্থ্য আমার নেই। তোমার গয়নাগুলো নিয়ে ব্যবসা শুরু করলাম, তেমনই বরাত না পারলাম ব্যবসাটাকে দাঁড় করাতে, না পারলাম মহাজনের ঋণ শোধ করে তোমার গয়নাগুলো ছাড়িয়ে আনতে। থাক না সব কথা, তুমি চান করে না। এই জানো, কি একটা লোক এসেছিল তোমার কাছে, যেমনি কালো তেমনি মোটা তেমনি বিদঘুটে দেখতে। কি যেন নাম, সাহা না কি নাম বললে, থাকে খাগড়া বাজারে। আমি যত বলি তুমি বাড়ি নেই পরে আসতে, তা মোটে যাবার নাম নেই। আর লোকটা তাকানো গুলো এত খারাপ যেন গিলে খেতে আসছে। কে গো লোকটা? ও ও ও আমাদের একজন ক্লায়েন্ট একটা পলিসি করাতে চায়। তো ঠিক আছে, আমি ওকে বলে দেবো এখন বাড়িতে না আসতে। তুমি ননিমাকে বলো জল দেওয়ার জন্য, আমি স্নান করে। ননিমা কাজ করতে আসবে না। কেন? আমি তাকে ছাড়িয়ে দিয়েছি। কেন কেন? একেবারে 10 টাকা মাইনে বাড়াতে চাইছে। আমি বলছি আমার দরকার নেই। তাই বলে তুমি একলা রান্না বান্না, কাঁচা কুচি, ঘরদোর পরিষ্কার, এর উপরে বাসন মাজা, 10 টাকা না হয় বেশি নিতই। 10 টাকা কি কম হলো? সংসারে কত কাজে লাগে বলো তো? ইলা, আমার মতো অভাবী লোকে সংসার করা উচিত হয়নি।
থামো তুমি। আবার মাঝে মাঝে এও ভাবে আগে তুমি পাশে ছিল, তাই বোধহয় সমস্ত অভাব দারিদ্র সহ্য করা সেই আমি মাঝে মাঝে বুঝে পাই। চমকে উঠলে যে? না, এমনি। অনেক রাত হলো, শোবে না? লীলা, তুমি শুতে যাও, আমার একটু দেরি হবে। কি হচ্ছে তোমার? না, কিছু না। কেন তুমি এমন করছো? তুমি যাও না, আমি একটু পরে আসছি। বলো না আমাকে, কিসের জন্য এত ভয় পাচ্ছ তুমি? ভয়? কিসের ভয়? সীমার চোখে ছোট হয়ে যাবার ভয়। তোমার মেয়েকে তুমি চেনো না, পৃথিবীর কোনো কিছুই সীমার চোখে তোমাকে ছোট করতে পারবে না। আর তোমার চোখে? আমার চোখে? মনে নেই বিয়ের পেলিতে বসে অগ্নি সাক্ষী করে কি শপথ করেছিলাম? শপথ করেছিলাম সারা জীবন তোমার হাত ধরে চলবো, তোমার পথ ধরে চলবো। কোনো মিথ্যে নিন্দে, সন্দেহ, অপবাদ শুনবো না, দেখবো না। চিরদিন, চিরকাল। বৎস প্যালারাম, এবার যে সাক্ষাৎ সমন তোমার শিয়রে দাঁড়িয়ে, স্কুলের পরীক্ষায় সংস্কৃতে জন্মে তো 100-র মধ্যে 15 বেশি পেলে না। এবার সমাজ তদ্বিতের অকুল সমুদ্র কোন পানির হাত ধরে পার হবে বৎস? ষষ্ঠীচরণ, জল দে, জল। হ্যালো, ইয়ার কোন স্পিকিং? হ্যাঁ, প্রবীর মানে আমাদের প্রবীর? সরি ম্যাডাম, অফিসে কাজে একটু না না, ধরুন, আসছে আসছে। ভায়া, বামাকণ্ঠ। হ্যালো, কে? প্রবীর, আমার সঙ্গে একটু দেখা করতে পারবে আজকে? না না, বাড়ি আসতে হবে না। এই ধরো, আমি যদি তোমার অফিসের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করি, কোনো অসুবিধা হবে না? ঠিক 6টার সময়। আচ্ছা। তোমাকে একটা অনুরোধ করবো প্রবীর। কি? রাখা না রাখা তোমার ইচ্ছে। যে হারিয়ে যাওয়া রহস্যটাকে খুঁজে বের করতে তুমি 3 রাত করে বেড়াচ্ছ,
সেটাকে এখানেই ছেড়ে দেওয়া যায় না? ভুলে যাওয়া যায় না 10 বছর আগেকার তুচ্ছ একটা অতীতকে? এই অনুরোধ কেন করছেন যদি জানতে চাই? কি লাভ? কি লাভ হবে একটা ঘুমন্ত অতীতকে জাগিয়ে দিয়ে? তুমি বলবে আমি সত্যকে জানতে চাই, কিন্তু সত্যের চেহারা যে অনেক সময় ভয়ানক নিষ্ঠুর, ভয়ানক নির্মম। অনেক দিনের সাজানো সংসারকে এক নিমেষে ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়। তার সঙ্গে অনেকের আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, স্বপ্ন। প্রবীর, তুমি পারো না আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখতে? আপনি বোধহয় শুনেছেন আমার আসল পরিচয়টা কি? না। আমি সেই চোর, খুনি, রাখাল দাসের ছেলে। আপনি বলুন না, তার সন্তান হয়ে আমার কি কর্তব্য? পিতার কলঙ্কিত পরিচয়টা মেনে নেওয়া, না তার হয়ে আসল সত্যটা খুঁজে বের করা? অবশ্য আসল সত্যটা যে কি, তার চেহারাটা আজও আমার কাছে স্পষ্ট নয়। ধনঞ্জয় সেই চিঠিতে কি লেখা ছিল তা আমি জানি না। তবু সবকিছু না জেনেও আমি আপনাকে এইটুকু কথা দিতে পারি, জ্ঞান তো আমার কাছ থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না। আসামি পাগলের ভান করে আছে। I repeat, he is the man we are looking for, the murderer. কে? আমি। প্রবীরের কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম জানতে চাইলে না? মনের মধ্যে যে ভয়ঙ্কর সন্দেহটাকে পুষে রেখেছো, সেটা ভালো করে যাচাই করে আনতে, এই তো? ভয়ঙ্কর সন্দেহ? কি? এখনো অভিনয় করে যাচ্ছ? ভালো। নাও, আমার লকারের চাবি। এর মধ্যে পাবে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব নিকেশ। আর আজ পর্যন্ত যেখানে যত ধার দেনা ছিল আমি সব মিটিয়ে দিয়ে এসেছি। এখন আমি না থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না ইলা। তারপর? তারপর তারপর সব শূন্য, সব ফাঁকা। শোনো, দাঁড়া, যেও না। ওটা কি করছো? ধনঞ্জয় সাহার সেই চিঠিখানা নিশ্চিহ্ন করে দিলাম। যাকে ঘিরে এত সন্দেহ, এত ভুল বোঝাবুঝি,
আজ তার কোনো চিহ্নই রইল না। তবুও কিন্তু বললেন না যে ওতে কি লেখা ছিল। বললাম তো, হালখাতার নেমন্তন্ন। সেদিন এর কোনো মূল্য ছিল না, আজ তো নেই। তা ওতে যে কিছু লেখা ছিল না এই কথা তুমি শপথ নিয়ে বলতে পারো? হ্যাঁ পারো? আমি মিথ্যে বলি না। হ্যাঁ ইরা, আমি জানি যে তুমি আমার কাছে কোনো কথা কখনো গোপন করো না, করবেও না। আজ থেকে 10 বছর পার হয়ে গেছে, কিন্তু সেদিনকার সেই ঘটনার কথাটা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। যে একটা জলজ্যান্ত লোক আমার চোখের সামনে ঘুমিয়ে পড়ে আছে, আর আমি 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 তার একমাত্র সাক্ষী। 10 বছর, কত পরিশ্রম, কত ভাবনা, কত উৎকণ্ঠা। কেন না শুধু মানুষের মতো একটু বাঁচবো এই আশায়। তোমার সেই ক্লান্ত অবসাদ ক্লিষ্ট মুখের দিকে যখন চেয়ে দেখতাম, তখন একটা নিদারুণ অপরাধের বোঝা আমাকে চারদিক থেকে চেপে ধরত। আমি তখনই প্রতিজ্ঞা করতাম যে না 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 না, আমাকে আমাকে যেমন করে হোক আমার ভাগ্য ফেরাতেই হবে। কিন্তু কিন্তু পর মুহূর্তেই আবার সব ব্যর্থ হয়ে যেত। তারপর হঠাৎ একদিন এই পাথর চাপা কপালটা খুলে গেল। একটা স্পেকুলেশন সাকসেসফুল হলো, সেখান থেকে প্রচুর টাকা আসতে লাগলো। আবার আমি নতুন করে ব্যবসা শুরু করলাম, সেটাও সাকসেসফুল হলো। সমস্ত দুঃখ দারিদ্র আস্তে আস্তে কোথায় মিলিয়ে গেল। না 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 না, তবু যেন মনে হয় যে আগের জীবনটাই বোধহয় ভালো ছিল। কেননা এই যে দিন রাত্রি মনের সঙ্গে একটা লড়াই, এই যে দিন রাত্রি মনের মধ্যে একটা কষ্ট, এটা তো তখন ছিল না। তুমি জানো না এলা, আমি রাত্রে ঘুমোতে পারি না। আমি একটার পর একটা স্লিপিং ট্যাবলেট খেয়ে যাই। আর আমার তখন নিজেকে মনে হয় যে আমি যেন একটা বিভৎস গলিত সব, একটা বিবেকহীন ন্যায় বুদ্ধিহীন একটা জঘন্য জীব, একটা আমি 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 বড় ক্লান্ত, অনেক টায়ার্ড। চলো না আমরা কোথাও চলে যাই। হ্যাঁ যাবে? সেই যে আমাদের কোথাও যাবার কথা ছিল। না চলো না। না কেন? আমি যেতে পারবো। কেন এলা? আমি যেতে পারবো। কেন? আমি প্রবীর, আজ 10 দিন হলো এসেছি এই শৈল শহরে। যেদিকে চোখ ফেরায় শুধু ঘন নীল আকাশ আর ঘন সবুজের মেলা। অতি পরিচিত যে পৃথিবীটাকে বহু নিচে ফেলে এসেছি, তার প্রতিদিনের সংশয় আর সন্দেহের এতটুকু ছোঁয়া এখানে এসে পৌঁছায় না। তবু সেই ফেলে আসা ভয়ঙ্কর কটি দিনের স্মৃতিকে কিছুতেই দূর করে দিতে পারছি না। এখানে এসেও আমরা একে অন্যের কাছ থেকে দূরে সরে আছি। বাবা, মা, আমি যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। কিছুতেই কি এই নিঃসঙ্গতার হাত থেকে মুক্তি পাওয়া যায় না? কাল বেড়াতে গিয়েছিলাম শহরের বাইরে। পথটা যেখানে সবচেয়ে উঁচুতে উঠে হঠাৎ মিলিয়ে গেছে পাহাড়ের আড়ালে। সামনে একটা অতল স্পর্শী খাদ। এখানকার লোকেরা বলে সুইসাইড পয়েন্ট। গাড়িতে এলে স্টিয়ারিংটাকে শুধু সোজা করে ধরে রাখা, সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া 2000 ফিট বনের গভীর অন্ধকারে। কেমন যেন গা ছমছম করে ওখানে গিয়ে দাঁড়ালে। শেষ করবার আগে আবার লিখি, কেমন আছো তুমি? এখনো কি ওই ফিচের নিয়ে মেতে আছো? চলে এসো না এখানে। কি হবে আদ্যিকালের কটা চিঠিকে বিস্মৃতির অন্ধকার থেকে টেনে বার করে? সীমা।
কোথায় রক্ত? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে যাও, ভালো করে দেখো, আমি তোমার খোকন। আমার চিনতে পারছো না? তোমার খোকন। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি খোকন, খোকন, আমি খোকন, আমার খোকন। আরে প্রবীর যে, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? তুমি কিন্তু বাজিতে হেরে গেছো বাপি। আমি বলিনি প্রবীর ঠিকই আসবে। জানো প্রবীর, এসে থেকে রোজই ভয় দেখানো হচ্ছে কালই কলকাতা ফিরে যাব। খুব হয়েছে, এখন ঝগড়া থাক। তুমি যাও প্রবীরের জন্য চানের জলের ব্যবস্থা করো। প্রবীর, তোমরা ততক্ষণ রোদ্দুরে বসো, আমি তোমার চা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। তুমি আর একটু চা খাবে? না, বসো। তা আসবার আগে একটা খবর দিয়ে এলে পারতে। আসবার তো কিছুই ঠিক ছিল না, হঠাৎ মনে হলো একটা রহস্য যে আমি কিছুতেই ভেদ করতে পারছি না, আপনি হয়তো সহজেই সেটা সমাধান করতে পারবেন, তাই চলে এলাম। কি রহস্য বলো তো? ওই ধনঞ্জয় সাহার খুনের ব্যাপারে। Again that ধনঞ্জয় সাহা, লোকটাকে বলতে পারছো না মনে হচ্ছে? আগে হ্যাঁ, তাই তো আপনার সাহায্যের জন্য ছুটে এসেছি। তোমরা সাজাও, আমরা আসছি। বলো তোমার কি রহস্য সমাধানটা? আমি ধরে নিচ্ছি রাখাল দাসী খুনটা করেছিল। ঘরে তখন তার চরম দুর্দিন, একটি মাত্র ছেলে মরণাপন্ন, হাতে একটা পয়সাও নেই, ধার দেবার মতো লোকও নেই সন্ধান। এমনই এক দিশার অবস্থায় রাখাল দাস গেল মহাজন ধনঞ্জয় সাহার কাছে চুরি বাঁধা দিয়ে কটা টাকা জোগাড় করতে। গদিতে ধনঞ্জয় একা, সামনে সিন্দুক খোলা, ভেতরে রাশি রাশি টাকা। সুবর্ণ সুযোগ। মরিয়া রাখাল হঠাৎ চরম পথটাই বেছে নিল। লাঠির একটি বা দুটি মোক্ষম খা, সব শেষ। আমার কিন্তু সবটুকুই অনুমান। আচ্ছা মিস্টার রয়, আপনার কি মনে হয় আমার খুব ভুল হচ্ছে? বলে যাও। হয়তো বাকি ঘটনাটুকু রাখাল দাসের অনুকূলে যেত, যদি না
ঠিক ওই সময় নিয়তির দূতের মতো একজন ইন্স্যুরেন্স এজেন্ট গিয়ে হাজির হতেন একটা পলিসি ফর্মে সই করিয়ে নিতে। সমস্ত ঘটনার চাক্ষুষ সাক্ষী একমাত্র তিনি যা দেখেছেন, রাখাল দাসকে দোষী সাব্যস্ত করতে আইনের চোখে তাই যথেষ্ট বিবেচিত হয়েছে। তবে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, সুদখোর মহাজন ধনঞ্জয় সাহা হঠাৎ লাইফ ইন্স্যুরেন্স পলিসি করবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন? ময়রা কি কখনো সন্দেশ খায় না? খায়, নিশ্চয়ই খায়, কিন্তু দোকানে যখন খদ্দেরের ভিড় থাকে তখন নিশ্চয়ই থালা থেকে ভাগ তুলে খেতে শুরু করে না? ধনঞ্জয় সাহার ব্যবসায় এমন কিছু পড়তিদশা আসেনি যার জন্য তার মতন একা একজন মানুষের অনিশ্চিত ভবিষ্যতে ভাবনা ভেবে একটা পলিসি ফর্মে সই করবার জন্য একটা বেয়ারা দিনে বেখাপ্পার সময় কাউকে আসতে বলতো না। বেয়ারা দিন কেন বলছো? দিনটা ছিল 1 বৈশাখ। কোনো ব্যবসায়ী, কোনো মহাজন সেদিন গদি থেকে টাকা তুলে ব্যয় করতে রাজি হবে না। আমি মেনে নিলাম তোমার যুক্তি প্রবীর, কিন্তু তবু আমার মনে হয় এর কোনো প্রমাণ নয়। আমার দ্বিতীয় সমস্যা সময় নিয়ে। ঠিক রাত 8:25 রাখাল দাস আপ লালগোলা প্যাসেঞ্জার ধরে লালগোলা গেল। সেখানে পোস্টাল ব্যাগেজ বুঝে নিয়ে ডাউন প্যাসেঞ্জারে রওনা হলো কলকাতার পথে। আগাগোড়ায় সঙ্গে ছিলেন শিয়ালদার মেইল সর্টার সুধীর দত্ত। অথচ আপনার সাক্ষ্য অনুযায়ী খুনের সময় পাশেই থানায় রাত 8টার ঘন্টা বাজছে। ভেবে নেওয়া যাক রাখাল খুনের পর 2 মাইল হেঁটে বা দৌড়ে বাড়ি ফিরে এসছে, চুরি করা টাকা পয়সা করে লুকিয়ে রাখবার একটা বন্দোবস্ত নিশ্চয়ই করেছে, জামা কাপড়ে রক্তের ছিটেফোঁটা লেগে থাকলে তা ধুয়ে মুছে পরিষ্কার করেছে, এবং বাড়ি থেকে 1 মাইল দূরে স্টেশনে এসে ট্রেন ধরেছে। মাত্র 25 মিনিট সময় এতগুলো কাজ কি কারো পক্ষে করা সম্ভব? আপনি বলুন না। আর তা যদি না হয় তবে বিকল্প একটি ঘটনাই ঘটা সম্ভব। কি? খুনটা রাত 8টার সময় হয়নি। কিন্তু প্রবীর, থানায় সেদিন ঘন্টা বাজছিল, আমি নিজে এখানে শুনেছি। থানায় ঘন্টা বাজছিল ঠিকই, কিন্তু সেটা রাত 8টার নয়, 7টার। প্রমাণ? প্রমাণ 8টার সময় পুলিশ লাইন্সের বিউগল বাজে, সেটা তখন বাজেনি। তাতে কি এইটা প্রমাণ হয় যে রাখাল দাস খুনটা করেনি? তাতে করে শুধু এইটুকুনি প্রমাণ হয় যে কেউ একজন ইচ্ছে করে খুনের সময়টা 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে, এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে। তোমার কি আর কোনো সমস্যা আছে প্রবীর? আছে। মনে আছে আপনার একদিন জিজ্ঞাসা করেছিলাম রাখাল দাসকে সিঁড়িতে ঠিক কি অবস্থায় আপনি দেখেছিলেন, নেমে আসতে না নেমে যেতে? তার জবাবে তোমাকে আমি আজও বলছি যে ওই দুটো কথার পার্থক্য আমার কাছে যথেষ্ট স্পষ্ট না। সাক্ষী যদি আসামিকে নেমে আসতে দেখে থাকেন তাহলে তখন তিনি ছিলেন সিঁড়ির নিচে, অর্থাৎ বাড়ির বাইরের দিকে। আর যদি নেমে যেতে দেখে থাকেন তাহলে 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 আসামির আসার আগে থেকেই সাক্ষী ধনঞ্জয় সাহার বাড়ির কোথাও ছিলেন। মিস্টার রয়, আমার যুক্তিগুলো কি আগাগোড়াই ভুল পথে চলেছে? না, বলে যাও। আদালতে আপনি বলেছিলেন
অ্যাপয়েন্টমেন্ট মতো আপনি গিয়েছিলেন একটা পলিসি ফর্মে সই করে আনতে। তার মানে ধনঞ্জয় জানতো আপনি আসবেন, অথচ 7 তাড়াতাড়ি ধনঞ্জয় আপনাকে চিঠি লিখে বসলো, এবং এমনই জরুরি চিঠি যে একটা ছোকরা চাকরকে পাঠালো স্টেশনে লেট ফি দিয়ে হলেও চিঠিটা পোস্ট করে দিতে। এর থেকে কি প্রমাণ হতে পারে? তুমি বলো। ধনঞ্জয়ের বাড়িতে আপনার আসার কথা ছিল ঠিকই, কিন্তু একটা পলিসি ফর্মে সই করিয়ে নেবার মতো তুচ্ছ কাজে নয়। প্রবীর, ইলা সীমা আমাদের জন্য অপেক্ষা করে আছে। প্লিজ গিয়ে ওদের বলো যে আমার এক বন্ধু এখানেই থাকেন কাছেই, আমি ওকে সঙ্গে করে নিয়ে এক্ষুনি আসছি। চলুন না, আমরা দুজনে গিয়ে। না 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 প্লিজ, ওরা খাবার সাজিয়ে বসে আছে। এই চিঠিটা তুমি ইলাকে দিয়ে দিও, হ্যাঁ প্লিজ। আর শোনো, তোমার রিজনিং আমি খুব প্রশংসা করছি, and you have got a perfect logical brain. I quite appreciate. কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ধরো তোমার এই বয়স, ঘরে তোমার স্ত্রী আছেন যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, একটি ছোট মেয়েও আছে যার জন্য তুমি সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চাও, অথচ ব্যবহারিক জীবনে তুমি ব্যর্থ, সংসারের সংগ্রামে তুমি হেরে যাচ্ছ, অভাবের তাড়নায় তুমি ক্ষিপ্ত, ঋণের দায়ে জর্জরিত। ঠিক সেই মুহূর্তে যদি কেউ বলে তোমাকে সমস্ত ঋণের ভার থেকে মুক্তি দেওয়া হবে, পরিবর্তে সামান্য কিছু মূল্য তোমাকে দিতে হবে, মানে তোমার প্রিয় তোমার স্ত্রীকে মাত্র কয়েকদিনের জন্য তার ঘরে তুলে দিয়ে আসতে হবে, তুমি রাজি হতে? অসম্ভব। অসম্ভব না? আমিও তাই ভেবেছিলাম, আর ভেবেছিলাম বলেই। কি বললে? আপনার টাকাটা শোধ দিতে পারছেন না বলে একজন ভদ্র মহিলার সম্বন্ধে এরকম নোংরা ইঙ্গিত করতে পারলেন? রাখুন তো ঘরে বড় বড় বুক নি। হ্যাঁ, তাবর তাবর ঘরে সতী নকিদের অনেক সতীপনা তো দেখলো। হ্যাঁ আরে মশাই, এই ঘুমটার নিচে ক্যাম্পটা নাচ বেশি জমে। সারা সারা বাইসে ভুলে যাবেন নামে ভদ্রলোকের ছেলে। ভদ্রলোক? তখন তো খুব ভদ্রলোক ভদ্রলোক তো করা হচ্ছে। হ্যাঁ বলি, ভদ্রলোক হয়ে থাকো, আমার এই 3657 নম্বরে বুঝিতে যায় এক্ষুনি। হ্যাঁ ভদ্রলোক হারি আমার পদ্ম পাপের জন্ম রে। মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন, নইলে নইলে কি 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 করবি? কি হ্যাঁ কি করবি শুনে? ভদ্রলোক বলি, ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোতে বউকে নাচাতে পারে, সেখানে মান খাওয়া যায় না, সেটা বুঝি লিলে? হ্যাঁ এসব না, আমার মাইফেল হোক, আমার এই গদিতে 2-4 দিন বউটাকে নিয়ে এসো, জমুক, একটা ফুর্তি টুর্তি হোক। হ্যাঁ তুমি খুন করেছ? না, তুমি খুনি? হ্যাঁ,
সেদিন বেঁচে থাকবার জন্য হঠাৎ যে মিথ্যে জাল বুনতে শুরু করেছিলাম, আজ তা পাকে পাকে আমাকে জড়িয়ে ফেলেছে। আমি আমি জানি প্রবীর, এর থেকে আমার নিস্তার নেই। এখন এখন আমার কি করা উচিত বলতে পারো? President of the Federal Chambers of Commerce, Justice of Peace, Mr. N.K. Roy, তাকে কর্তব্য বুঝিয়ে দেবো আমি? আমি শুধু এইটুকু জানি, তিনি তাই করবেন যা তার করা কর্তব্য। অথচ আজ থেকে 10 বছর আগে এমনি এক চরম মুহূর্তে কর্তব্য স্থির করতে আমার 1 মিনিটও সময় লাগেনি। কিন্তু আজ আমার সবকিছু বদলে যাচ্ছে। আমার সম্মান, যশ, প্রতিষ্ঠা, আমার মেয়ের ভবিষ্যৎ, ইলার ভবিষ্যৎ। এনিওয়ে, তুমি আমার কাছে ন্যায়ের বিচার আশা করছো, এই তো? You shall have it. You shall. তুমি যাও, আমি আসছি। এখানে তো কোনো বাড়ি নেই। আমরা তো শহরের অনেক দূরে চলে এসেছি প্রবীর। তাহলে না না না, তুমি খুন করেছো? তুমি খুনি? হ্যাঁ। তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা সবাই আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।